কি খবর তোমাদের? কেমন আছো তোমরা সবাই? তো এখন হচ্ছে সরল রেখা না, তোমাদের চ্যাপ্টারটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি, যদিও কাজগুলো করতেছি সরল রেখা নিয়ে। স্থানাঙ্ক জ্যামিতিতে আমরা 11.4 এর বেসিক ক্লাসটা করে ফেলছি। তোমাদের 6 নাম্বার লেকচারটা খুবই ইম্পর্টেন্ট ছিল। ওই 6 নাম্বার লেকচারে প্রত্যেকটা বিষয় আমি বুঝাইছি, কিন্তু 7 নাম্বার লেকচার যেখানে আমরা ম্যাথ করব, সেই ম্যাথগুলা বোঝার সুবিধার জন্য আমি জাস্ট 6 নাম্বার লেকচারের একটা সামারি এখানে করে দিব। ওই সামারিটার উপর 7 নাম্বার লেকচারটা হয়ে যাবে। 7 নাম্বার লেকচারে আমরা কি করব বলো? আমরা ম্যাথ প্রবলেম সলভ করব। এবং আমি তোমাদের সব সময় বলি, ম্যাথ তো সবাই পারে, দরকার হচ্ছে কনসেপ্ট বোঝা বা ম্যাথ বোঝা। এক কথা। দুই কথা হচ্ছে, একটা ম্যাথ করব, 100টা ম্যাথ কেন করব? কিন্তু একটা ম্যাথ করার মাধ্যমে আমরা যেন 100টা ম্যাথ পারি, এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। তো খেয়াল করো, 11.4 চ্যাপ্টার লেকচার 6 এ আমরা কি কি বিষয় বুঝাইছি। 1 নাম্বার যেটা ছিল, সেটা হচ্ছে একটা সরল রেখার আদর্শ সমীকরণ হচ্ছে ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। এই আদর্শ সমীকরণ থেকে সরল রেখার ঢাল নির্ণয়, y অক্ষে ছেদক এবং আদর্শ সমীকরণের চিত্রটাও অঙ্কন করা আমরা দেখে ফেলছি প্রথম ক্লাসে। এরপরে ঢাল সমীকরণ, এটাকে একটু গুছাইলেই পেয়ে যাই y ইকুয়াল টু mx প্লাস c। এটা হচ্ছে সরল রেখার ঢাল সমীকরণ। এটা কিভাবে আসছে? কনসেপ্ট সহ সঞ্চার পথের সমীকরণের মাধ্যমে দেখাইছি। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু mx, কারণ যখন কনস্ট্যান্ট শূন্য হয়ে যাবে, y এর ছেদক থাকবে না, সেই সরল রেখাটাই মূল বিন্দুগামী হবে। এরপরে হচ্ছে m ঢাল ও x1 y1 বিন্দুগামী সরল রেখার সমীকরণ হবে y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। এই সমীকরণটা কোথা থেকে আসছে, এটার কনসেপ্ট আমরা দেখে ফেলছি। তার মানে তোমাকে কি দেওয়া আছে? একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া আছে, সরল রেখার সমীকরণ বের করব। এরপরে দেখো তো, দুইটাই বিন্দু দেওয়া আছে, তাহলে সরল রেখার সমীকরণ 2 স্টেপে করা যায়। ফার্স্টে ঢাল নির্ণয় করে এই সূত্রটাকে অ্যাপ্লাই করে করা যায়, কিন্তু আমরা এই সূত্রটাও সরাসরি নিয়ে আসছি। সেটা কি? x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এই তো নিয়ে আসছি। এরপরে x অক্ষরেখার উপর, এটার কনসেপ্টে বলছি, x অক্ষরেখার উপর y এর মান 0 এবং y অক্ষরেখার উপর x এর মান 0, তা না হলে তো অক্ষরেখার উপর থাকতো না। এবং এই দুইটাকে তোমাদের জন্য 3 স্টার বলছি বা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি, কারণ চিত্র অঙ্কন করার জন্য, সরল রেখার চিত্র অঙ্কন করার জন্য এই দুইটা কনসেপ্ট আমরা ব্যবহার করব। যদিও ঢাল এবং y অক্ষের ছেদকের মাধ্যমে চিত্র অঙ্কন করা যায়, কিন্তু তোমাদের এসএসসি লেভেলে x অক্ষে y এর মান 0 এবং y অক্ষে x এর মান 0 এর মাধ্যমে চিত্র অঙ্কন করা হয়। এই ছিল তোমাদের লেকচার 6 অথবা 11.4 এর বেসিক ইন শর্ট। আমরা অলমোস্ট 55-56 মিনিটের একটা ভিডিও দিছি। ওই ভিডিওতে প্রত্যেকটা বিষয়ের প্রমাণ আমি দেখানোর চেষ্টা করছি, ডিটেইলসে আলোচনার চেষ্টা করছি। তোমাদের কনসেপ্ট ক্লিয়ার দরকার হলে ওইখান থেকে দেখে আসতে পারো। কিন্তু এখন এই কয়েকটাকে কাজে লাগিয়ে আমরা ম্যাথ করব। এখনো আমি কনসেপ্ট বলবো, এমন না যে বলবো না। তাহলে কি, এই সরল রেখার সমীকরণ গুলা নিয়েই আমরা কাজ করব। এবার তোমরা এই সমীকরণগুলো তুলে নাও। তুলে নাও। আদর্শ সরল রেখার সমীকরণ, ঢাল সমীকরণ, মূল বিন্দুগামী সমীকরণ, এম ঢাল এবং একটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ, x অক্ষের উপর y এর মান 0, অথবা এটাও বলতে পারো x অক্ষের সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু 0 এবং y অক্ষের সমীকরণ x ইকুয়াল টু 0। এটা আমরা লাস্টে যেতে লিখছি। এই এবার তুমি যদি বোর্ডে লেখা প্রশ্নটা পড়ো, ম্যাথ তো আমরা খুব দ্রুত করবো, দেখবা 14, 15, 16, 17 হতেই থাকতেছে। ম্যাথ খুব দ্রুত হবে, কনসেপ্টটুকু থাকলেই হবে। বোর্ডের প্রশ্নটা যদি পড়ো, তাইলে আমি উপরের সমীকরণ এবং নিচের সমীকরণ মুছে দিচ্ছি, শুধুমাত্র 4 নাম্বার সমীকরণটা রাখলাম। তোমাদের 14, 15, 16, 17 এই 4টা ম্যাথই হচ্ছে এই সমীকরণের উপর প্রতিষ্ঠিত। প্রশ্ন, কে কমা 0 বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমাদের এই পর্যন্ত কাজ হচ্ছে আমরা করে নেই। একটা সরল রেখার ঢাল দেওয়া আছে, এই যে দেখো তো ঢালের মান দেওয়া আছে হচ্ছে কে, এবং সরল রেখাটি কে কমা 0 বিন্দুগামী,
তাইলে বা এম ঢালের জায়গায় হয়ে যাবে কে ঢাল বিশিষ্ট, এবং x1 y1 এর জায়গায় কি হয়ে যাবে কে কমা 0 বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তাইলে দেখো তো y মাইনাস এখানে কোটি কত 0 ইকুয়াল টু ঢালের মান কত দেওয়া আছে কে ইনটু x মাইনাস এখানে বুঝ কত দেওয়া আছে কে x মাইনাস কে। একটু যদি সুন্দর করো তাহলে y থেকে 0 বাদ গেলে তো অবশ্যই y থাকবে ইকুয়াল টু কে এক্স মাইনাস কে এবং কে গুণ করলে হয়ে যাবে কে স্কয়ার। এই তো সরল রেখার সমীকরণ। এটাকে আরেকটু গুছাও। মনে করো y কে ডান সাইডে নিয়ে গেলাম, সম্পূর্ণ সমীকরণ বাম সাইডে নিয়ে আসলাম, তাহলে কে এক্স ওয়াই ডান সাইডে গেলে মাইনাস ওয়াই মাইনাস কে স্কয়ার ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সরল রেখাটার সমীকরণ কে এর মাধ্যমে। তোমার প্রথম কাজ শেষ। এত বিন্দুগামী এবং কে ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয়। তাহলে সরল রেখার সমীকরণ কে এর মাধ্যমে নির্ণয় করা শেষ। এর পরের কনসেপ্ট দেখো, রেখাটি 5,6 বিন্দুগামী হয়। রেখাটি 5,6 বিন্দুগামী হয়। এইখানে একটা বেসিক বুঝবো, কোন সরল রেখা যদি কোনো একটা বিন্দুগামী হয় ওই বিন্দুর স্থানাঙ্ক ওই সমীকরণকে সিদ্ধ করবে। এই কথাটা শুধু সরল রেখার জন্য সীমাবদ্ধ না, যত ধরনের সমীকরণ আছে বক্ররেখা, বৃত্ত, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, কোনিক্স, গোলক, পিরামিড, যা যা তুমি নাম শুনছো, প্রত্যেকটার সমীকরণের উপরে যদি কোনো বিন্দু থাকে তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক সেই সমীকরণকে অবশ্যই সিদ্ধ করে। তাইলে দেখো 5,6 বিন্দুটি 5,6 বিন্দুটি এই যে আমরা সরল রেখার সমীকরণ বের করছি এটা নাম দিয়ে দাও 1 নং। এটা তো আমরা উপরে লিখবো, এরপরে এই অংশটা লিখবো, কিন্তু আমার বোর্ডে লেখা ছিল দেখে এটা নিচে হয়ে গেছে। তোমরা কিন্তু এটা ফার্স্টে করবা, এটা সেকেন্ড স্টেপ। 5,6 বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত। তোমরা সরল রেখা লিখবা, 1 নং রেখার উপর কি অবস্থিত। সুতরাং 5,6 বিন্দুটি 1 নং সরল রেখার সমীকরণকে সিদ্ধ করে। অত কিছু লিখতে হবে না, খালি অবস্থিত। আমি এই যে সিদ্ধ করে কথাটা লিখে দিলাম, তোমাদের তাও লিখতে হবে না। তুমি খালি লিখবা 5,6 বিন্দুটি 1 নং রেখার উপর অবস্থিত, পরে সিদ্ধ করাই দিবা। এখন যদি সিদ্ধ করাও তাহলে কে এর জায়গায় কে থাকবে, এই যে 5,6 এই 5 হয়ে যাবে x বা ভুজের মান, এবং এই যে কোটি 6 এটা হয়ে যাবে y এর মান। তার মানে যেই বিন্দু কোন সরল রেখার সমীকরণের উপর অবস্থিত সেই সমীকরণটাকে সিদ্ধ করাইলে বিন্দুর ভুজ হবে সমীকরণের ভুজ x এর মান, বিন্দুর কোটি হবে সমীকরণের কোটি y এর মান, বাকি যা থাকার থাকবে। তাহলে k ইনটু x এর জায়গায় বসাইতে হবে 5 মাইনাস y এর জায়গায় বসাইতে হবে 6 মাইনাস k স্কয়ার ইকুয়াল টু 0। এবার এটাকে ক্যালকুলেশন করো। এত বা এটাকে লেখা যায় 5k, তাহলে মাইনাস k স্কয়ার প্লাস 5k মাইনাস 6 ইকুয়াল টু 0। এত বা মাইনাস দ্বারা যদি গুণ করে দেই তাহলে হয়ে যাবে k স্কয়ার মাইনাস 5k প্লাস 6 ইকুয়াল টু 0। আমি যেহেতু এটা আগে নিচে লিখে ফেলছি সো আমি পাশে চলে যাচ্ছি, তোমরা নিচে নিচে করতে থাকো। এইটাকে যদি মিডল টার্ম করে দাও তাহলে k স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 3k মাইনাস 2k প্লাস 6 ইকুয়াল টু 0। এত বা তাইলে দেখো এইখানে কি ঘটনা ঘটবে, কে কমন নিতে হবে। কে যদি কমন নাও তাহলে কত আসবে, কে মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে কে প্লাসে মাইনাসে মাইনাস 6 কে 2 দ্বারা ভাগ করলে 3 ইকুয়াল টু 0। এত বা কে মাইনাস 3 ইন্টু কে মাইনাস 2 ইকুয়াল টু 0। অতএব কে ইকুয়াল টু 2 এবং কে ইকুয়াল টু 3। এইটুকু তো তোমরা পারবা। দুইটা উৎপাদকের গুণফল শূন্য, তার মানে হয় কে মাইনাস 3 ইকুয়াল টু 0 অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে কে ইকুয়াল টু 3 অথবা কে ইকুয়াল টু 2 আমি একেবারে লিখে ফেলছি। এটা কি খুব বেশি অন্যায় করে ফেলছি? তোমরা দুই লাইনে লিখবা, সমস্যা কি? তুমি লিখবা হয় কে মাইনাস 3 ইকুয়াল টু 0 কে ইকুয়াল টু 3 অথবা কে মাইনাস 2 ইকুয়াল টু 0 কে ইকুয়াল টু 2। আমি একবারে লিখছি। তাইলে দেখো একটা সরল রেখার
ঢাল দেওয়া আছে এবং নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। ঢাল এবং নির্দিষ্ট বিন্দু দেওয়া থাকলে সরলরেখার সমীকরণ আমরা জানি। তাহলে বিভিন্ন প্রকার সরলরেখার সমীকরণ যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি বিপদে পড়ে যাবা। এখানে যদি আদর্শ সমীকরণ লেখা ফেলো a x plus by plus c equal to 0, তাহলে এখানে ঢালের মান কিভাবে বসাবা, অনেক বেশি বিপদে পড়ে যাবা। তারপরে আছে কে এর মাধ্যমে সরলরেখার সমীকরণ নির্ণয় করলাম। পরে রেখাটি 5,6 বিন্দুগামী, 5,6 দ্বারা সিদ্ধ করাইছি, কে এর মান বের হয়ে গেছে। ম্যাথ খুব সিম্পল। দেখো 14 পরে আমরা চলে আসছি 16 নম্বরে। 15 নাম্বারটা হচ্ছে তোমাদের জন্য এইচডব্লিউ। 15 নাম্বার এবং 14 নাম্বার সেম। 15 এবং 14 এর মধ্যে কোনো পার্থক্য নাই। সরলরেখার সমীকরণ নির্ণয় করবা, ঢাল এবং বিন্দু দেওয়া আছে এবং ওই সমীকরণটি আরেকটি বিন্দুগামী হবে, সিদ্ধ করাইবা, মান পেয়ে যাবা, শেষ। 16 নাম্বারটাও অনুরূপ, তারপরে 16 নাম্বারটা করতেছি। একটি রেখা -2,3 বিন্দু দিয়ে যায় যার ঢাল দেওয়া আছে হাফ। তো এই পর্যন্ত আমরা রেখার সমীকরণ বের করে ফেলতে পারবো। এরপরে বলছে রেখাটি যদি 3, বিন্দু দিয়েও যায়, তার মানে আমার উপরের যে রেখা -2,3 বিন্দু দিয়ে যায় যার ঢাল হাফ, ওই রেখাটি 3, বিন্দু দিয়ে যায়, তাহলে তোমাকে কে এর মান নির্ণয় করতে বলছে। তাহলে প্রথম কাজটা করে নিতে হবে। তো প্রথম কাজটা হচ্ছে -2,3 বিন্দুগামী, -2,3 বিন্দুগামী এবং এই যে হাফ ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ মাইনাস, আমি সংক্ষেপে করাইতে পারতেছি না, একটু লিখে দেই একটা লেখা, -2,3 বিন্দুগামী এবং হাফ ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। কথাটা লিখবা, লেখার পরে সমীকরণ বের করে ফেলবা। y মাইনাস y1 কত, এখানে y1 হচ্ছে 3 ইকুয়াল টু ঢাল কত হাফ ইনটু x মাইনাস x1 কত -2, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে +2, y মাইনাস y1, y মাইনাস y1 হচ্ছে 3 ইকুয়াল টু ঢাল হচ্ছে m, m এর মান হাফ, ইনটু x মাইনাস x1, x1 এর মান হচ্ছে -2, দ্যাট মিন্স মাইনাসে মাইনাসে +2। এই কাজটা তোমরা ডাইরেক্ট করে ফেলবা। এরপরে দেখো x মাইনাস 3 ইকুয়াল টু x/2। এখানে তুমি যদি ক্যালকুলেশনকে সহজ করতে চাও, আমি একটু সহজ সিস্টেম দেখাই। তুমি হাফ দ্বারা গুণ করলে কি হবে, হাফ দ্বারা গুণ করলে হবে x/2 প্লাস 1, x/2 প্লাস 1। এরপরে লসাগু করবা, ক্রস গুণ করবা। কিন্তু দেখো এই যে হাফ ইনটু x প্লাস 2, এইটা যে কথা x প্লাস 2/2, এটা তো একই কথা। তার মানে এই 2টা নিচে আছে, এই 2 দ্বারা ক্রস গুণ করে দাও। ক্রস গুণ করলে কি পাই, 2y মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু x প্লাস 2। এইবার দেখো, এইবার কাজ করব। এখন এই কাজটাকে তোমরা দুই লাইনে করতে পারো, আবার এক লাইনেও করতে পারো। আমি কিভাবে দুই লাইনে এক লাইনে করি দেখো। x এর মান বাম সাইডে সব 0 বানাই ফেলছি, তাহলে x এর মান হচ্ছে প্লাস, y ডান সাইডে যা হইলো -6, আগে থেকেই ছিল +2, আগে থেকেই ছিল +2, 6 ওই সাইডে যা হইলো +6। কথা হচ্ছে y কে কেন 0 বানাইছি, এই বিষয়গুলো একটু খেয়াল করো। এখানে x অলরেডি পজিটিভ অবস্থায় আছে, সো x কে যদি আমি বাম সাইডে নিয়ে আসি, x হবে মাইনাস, তখন আবার উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ করতে হবে। এটা কোনো ঝামেলা না, বাট এই কাজটা আমি সরাসরি করতে পারি এই লাইনটাকে না কইরা। দেখো সবকিছু ডানে নিয়ে গেছি, এই জন্য x প্লাস আছে, 2y মাইনাস হয়ে গেছে। 2 তো আগে থেকে প্লাস ছিল, 6 মাইনাস ছিল, ওই সাইডে যে প্লাস হয়ে গেছে। এইবার সম্পূর্ণটাকে যদি বামে নিয়ে আসি, আমি এই কাজটা সরাসরি করি, x মাইনাস 2y তারপরে হচ্ছে প্লাস 8 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার সমীকরণ। তাহলে উপরের লাইনটা আমি করব না, উপরের লাইন আমি করব না, কিছু কিছু জাম্প করা এখন থেকেই শিখতে হবে, কারণ তোমরা কিছুদিনের মধ্যে ইন্টারে উঠে যাবা। জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ ফেজ, যেখান থেকে তোমাদের যাত্রা শুরু হবে অ্যাডমিশনের, বুয়েট, ইউনিভার্সিটি বা কমিশন, যে যেখানে ঢুকো, এই প্রসেসগুলা তোমাকে অনেক বেশি হেল্প করবে, এগুলো শিখতে হবে তোমাকে।
তাহলে দেখো কি ঘটনা ঘটাইলাম, x 2y ওই সাইডে গিয়ে যা হয়ে গেল -2y এবং 6 ওই সাইডে যা যোগ হয়ে গেছে +8, সম্পূর্ণটাকে বাম সাইডে নিয়ে আসতে ইকুয়াল টু 0। এখানে কিন্তু জটিল কিছুই না, জাস্ট তোমার মতো চিন্তা করলেই হবে। আর যদি না পারো সব বামে নিয়ে আসো, চিহ্ন চেঞ্জ করো, কাজ শেষ। তাহলে এই যে সমীকরণ পাইছি, এই সমীকরণটা হচ্ছে আমার 1 নং সরলরেখার সমীকরণ। এইবার সরলরেখাটি 3, k বিন্দু দিয়ে যায়, তাহলে 3, k বিন্দুটি সরলরেখা সমীকরণকে সিদ্ধ করবে। তাইলে এই যে এখানে লিখে নিব, যেহেতু 1 নং রেখাটি, যেহেতু 1 নং রেখাটি কি হবে, 3, k বিন্দুগামী, 1 নং রেখাটি 3, k বিন্দুগামী। অতএব 3, k 1 নং রেখাকে সিদ্ধ করবে, তাহলে x এর পরিবর্তে হবে 3 -2 ইন্টু y এর পরিবর্তে হবে k +8 ইকুয়াল টু 0। এত বা -2k +11 ইকুয়াল টু 0, এত বা -2k ইকুয়াল টু -11। এই জায়গাতেও সেম একসাথে কাজ করে ফেলবো। এই জায়গাতে কি করবা জানো, k ইকুয়াল টু -11, মাইনাসে মাইনাসে কাটা, দ্যাট মিন্স 11/2। এইখানেও জাম্প করবা। এই যে নিচের লাইন যেটা করছি, এই লাইনটা তোমরা করবা না। এই দেখো k এর মান বের করতে বলছিল, এই হচ্ছে অ্যানসার। আস্তে আস্তে শিখো, একবারেই শিখতে বলতেছি তা না, কিন্তু এই জাম্প করাগুলা শিখতে হবে, কারণ তোমাদের অ্যাডমিশনের সময় খুব কম, কাজ অনেক বেশি। তোমাদের এমসিকিউ এর জন্য তো কাজে লাগবে এই জাম্পগুলা শেখা, কারণ এই জাম্প করার সময় ব্রেনটা খুব কাজ করে এবং খুব তোমার কার্যকরী। তাহলে দেখো কত সহজ একটা ম্যাথ, ঢাল দেওয়া আছে, বিন্দু দেওয়া আছে, সমীকরণ বের করছি, ওই সমীকরণের উপরে আরেকটা বিন্দু আছে, সিদ্ধ করাইছি, k এর মান বের হয়ে গেছে, কাজ শেষ। আঠারো নম্বর, 17 তোমাদের SW, 17 তোমরা পারবা, একই ঢাল দেওয়া আছে, দুটো বিন্দু দেওয়া আছে, যা কাজ করতে হবে SW। 18 নম্বর প্রশ্ন দেখো, দুইটি সমীকরণ দেওয়া আছে, সমীকরণ দুইটাই সরল রেখা। বলছে রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। ছেদ করে না মানে কি, রেখাদ্বয়ের কোনো সমাধান নাই। এই যে দুইটা রেখা যদি যাওয়ার পথে কোনো জায়গায় ছেদ করে, তাহলে তাদের কোনো না কোনো সমাধান বিন্দু থাকবে। কারণ কি, একটা বিন্দু দুইটা রেখার মধ্যেই কমন, অর্থাৎ ওই বিন্দু দ্বারা দুইটা রেখাই সিদ্ধ হবে, ওইটাকে আমরা বলি সমাধান, ছেদ বিন্দু। আমরা কি বের করি, ছেদ বিন্দু, ছেদ বিন্দুই হচ্ছে আমাদের সমাধান। কিন্তু এখানে কি বলছে, দেখাও যে রেখাদ্বয় পরস্পর ছেদ করে না। পরস্পর ছেদ না করার শর্ত হইতে পারে দুইটা। 1 নাম্বার, রেখা দুইটা পরস্পর সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে রেখাদ্বয় ছেদ করবে না, অথবা একই রেখা, অথবা কি একই রেখা। দুইটা সমীকরণ দ্বারা কিন্তু একই রেখা প্রকাশ করা যায়, একটা রেখায় দুইটা সমীকরণ দ্বারা প্রকাশ করা যায়। সেই ক্ষেত্রে কি হয়, ওই তোমার সহগের গুণিতক গুলা থাকে। তো আমরা আগে সমাধান করে দেখব রেখাদ্বয়ের সমাধান আছে কিনা। যদি সমাধান না থাকে তাহলে ছেদ করে না। সমাধান করার জন্য তোমাদের হাতে পদ্ধতি আছে, প্রতিস্থাপন প্রক্রিয়া, অপনয়ন প্রক্রিয়া, আর গুণন বা বজ্র গুণন প্রক্রিয়া। প্রতিস্থাপন প্রক্রিয়া একটু বড় হয়, অপনয়ন এবং আর গুণন, অপনয়ন থেকেই আর গুণন প্রক্রিয়াটা আসছে। সব সময় তোমাদের জন্য উপদেশ থাকবে আর গুণন পদ্ধতিটা শেখা, কারণ এটা ইন্টারমিডিয়েটে গেলেও কাজে লাগবে। এটা খুব ছোট সলিউশনের মধ্যে হয়ে যায়, কম সময় হয়ে যায়, যদিও একটু প্লাস মাইনাসের চিহ্ন নিয়ে একটু বেশি মনোযোগী থাকতে হয়। তাহলে আর গুণন প্রক্রিয়া করার আগে সমীকরণকে একটু গুছাইতে হবে। তাহলে প্রথম সমীকরণটা কি, -2x + y + 4 = 0, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আর 2 নং সমীকরণ দাও, -6x + 3y +10 তো বাম সাইডে আসবে, তাহলে -10 = 0, সমীকরণ 2। তাহলে দেখো -2x + y + 4, আর এটা হচ্ছে -6x + 3y -10 = 0। আমি মাইনাস দ্বারা গুণ করার প্রয়োজন মনে করলাম না, ওকে গুণ করলাম না। এবার আর গুণন প্রক্রিয়ায় কথাটা লিখতে হবে, আর গুণ প্রক্রিয়ায় বা বজ্র গুণন করে যেভাবেই করো কথাটা লিখতে হবে। এরপরে দেখো x / y / 1/, তুমি অপনয়ন করতে পারো। আমি ধরে নিচ্ছি তোমরা জেনারেল ম্যাথের 12th চ্যাপ্টারে আর গুণনটা করে আসছো। তো আর গুণন করার সিস্টেমটা কি, প্রথম গুণটা শুরু করব উপর থেকে, শেষ করব নিচে থেকে।
পরের গুণটা শুরু করব নিচ থেকে, শেষ করব উপর থেকে, এর পরের গুণটা আবার শুরু করব উপর থেকে, শেষ করব নিচে থেকে। অর্থাৎ মাঝখানে আমার সব সময় মাইনাস চিহ্ন হবে। গুণটা শুরু করব উপর থেকে, পরেরটা নিচ থেকে, এর পরেরটা আবার উপর থেকে। বা সিম্পল একটা কথা মনে রাখলে আর গুণন হয়ে যায়। তাহলে এক্স এর জন্য কাজ করব এক্স বার ওয়াই এবং -10 কে গুণ করলে ওয়াই এর সহগ কত আছে এখানে 1, সুবিধার জন্য একটু 1 লিখি। 1 এবং -10 গুণ করলে কত হবে -10, সূত্রের মাইনাস 3 4 12 গুণ করা শেষ। যখন আমি ওয়াই নিয়ে কাজ করব তখন ওয়াই বাদ, এখন গুণটা শুরু করব নিচে থেকে। নিচে কি আছে -6, -6 এর সাথে গুণ হবে প্লাসের 4, তাহলে -4 6 24। এরপরে দেখো গুণটা শেষ হবে উপর থেকে নিচে, -2 এবং -10 গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 10 দুগুণে 20, সূত্রের একটা মাইনাস আছে, ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই। তাহলে এবার কনস্ট্যান্ট বাদ যাবে, এবার গুণটা শুরু হবে আবার উপর থেকে, এরকম ঢেউ হতে থাকবে। উপর থেকে শুরু প্রথমটা, মিডলেরটা নিচ থেকে শুরু, এরপরেরটা আবার উপর থেকে শুরু, এরপরে যদি আরো থাকতো আবার নিচ থেকে শুরু, এইভাবে যাবা, মাঝখানে শুধু মাইনাস চিহ্ন দিয়ে দিবা, কাজ শেষ। এবার কনস্ট্যান্টের জন্য কাজ করব। তাহলে দেখো -2 এবং 3 যদি গুণ করি তাহলে প্রথমত মাইনাস হবে এবং হবে 3 দুগুণে 6, এরপরে সূত্র অনুযায়ী -6 এবং 1 যদি গুণ করি -6, আর সূত্রের মাইনাসে +6। এবার ঘটনা দেখো কি ঘটে, এত x ডিভাইডেড বাই -10 আর -12 এ -22 ইকুয়াল টু y ডিভাইডেড বাই -44 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 0। 1 ডিভাইডেড বাই 0 এই টার্মটা কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। এখন ঘটনা কি ঘটে গেছে দেখো, এটা অসংজ্ঞায়িত হওয়াতে আমি যখন x এর মান বের করব তাহলে x ডিভাইডেড বাই -22 ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই 0, অথবা x ইকুয়াল টু কি হয়ে যাবে -22 ডিভাইডেড বাই 0, -22 ডিভাইডেড বাই 0, যেটা অসংজ্ঞায়িত বা সম্ভব না। y এর মানের ক্ষেত্রেও অসংজ্ঞায়িত বের হয় বা সম্ভব না। এখান থেকে আমি ব্যাখ্যা করব যে অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত বা আনডিফাইন্ড। তখন আমি বলবো যে x এবং y এর ভ্যালিড কোনো মান নাই, অর্থাৎ সমীকরণ দুইটা পরস্পর ছেদ করে না। তাহলে এটা হচ্ছে সমাধানের মাধ্যমে অ্যানসার দেখিয়ে দিলাম যে সমীকরণ দুইটা পরস্পর ছেদ করে না। এবার হচ্ছে তোমাকে চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। চিত্র আঁকার আগে আমি তোমাকে একটা এমসিকিউ ট্রিক্স দিতে চাই। এই সেম কোশ্চেনটা মনে করো এমসিকিউ তে আসলো, তখন তুমি কিভাবে অ্যানসার করবা? এমসিকিউ তে সেম কোশ্চেনটা আসছে, তখন তোমার অ্যানসারটা কি হবে? তখন কি তুমি এইরকম সমাধান করে দেখবা যে সমীকরণ দুইটা সেট করে কি করে না? এইরকম সমাধান করে দেখার তো তখন কোনো সময়ই নাই। ঘটনা কি ঘটাইতে হবে তখন, তোমরা জেনারেল ম্যাথের 12 নম্বর চ্যাপ্টার পড়ো কি পড়ো না আমি জানি না, ওইখানে সমীকরণ সম্পর্কে বলা আছে। সমীকরণ যদি এমন থাকে, প্রথম সমীকরণ a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়াল টু 0, এই হচ্ছে প্রথম সমীকরণ। দ্বিতীয় সমীকরণ ধরো a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এরকম যদি দুইটা সমীকরণ থাকে তাহলে শর্ত আছে তিনটা শর্ত কি? এই যে x এর সহগগুলা, এদের অনুপাত a1/a2 b1/b2 এবং c1/c2। আবার আমি সেম কাজ করব, a1/a2 b1/b2 এবং c1/c2। আবার সেম কাজ করব, a1/a2 b1/b2 c1/c2। যেহেতু শর্ত তিনটা, আমি তিনটা লিখে নিলাম। a1/a2 b1/b2 এরা যদি সমান না হয়, এদের অনুপাত যদি সমান না হয়, পরেরটা সমান হলেও কি না হলেও কি ওইটা দেখার বিষয় না। প্রথম দুইটা যদি সমান না হয় তাহলে এই সমীকরণের সমাধান আছে। সমাধান আছে মানে কি? সমীকরণ সরলরেখা দুইটা পরস্পর ছেদ করে। আর যদি এই তিনটাই সমান হয় তাহলে একই সরলরেখা, তিনটাই যদি পরস্পর সমান হয় একই সরলরেখা হবে। আর যদি প্রথম দুইটা সমান হয় কিন্তু লাস্টেরটা সমান না হয়, সেই ক্ষেত্রে হয় সমান্তরাল সরলরেখা। তোমাদের বইয়ে ভাষাটা আরো সুন্দর করে লেখা আছে। কি লেখা আছে? একই পরস্পর ছেদ করবে, সামঞ্জস্য সমাধান আছে, ছেদ করে না সামঞ্জস্য, অসংখ্য সমাধান আছে, অসামঞ্জস্য, ছেদ করে না সমাধান নাই। এভাবে বিভিন্ন কথা বলা আছে, নিচে দেখা যাওয়ার কথা। হ্যাঁ, কিন্তু আমরা সহজভাবে মনে রাখবো a1/a2 b1/b2 তিনটা অনুপাতে যদি সমান হয়, এই যে এটা দ্বারা মনে রাখবো আমরা, এই তিনটা অনুপাত সমান হওয়া মানে কি? একই সরলরেখা।
যদি তিনটা অনুপাত সমান হয় একই সরল রেখা, প্রথম দুইটা সমান না হইলে ছেদ করবে, পরের দুইটা সমান না হইলে সমান্তরাল হবে, কাজ শেষ। প্রথম দুইটা সমান না হইলে ছেদ করবে, পরের দুইটা সমান না হলে সমান্তরাল হবে। এখন আমরা একটু দেখি তো আমাদের এখানে a1 কত, -2 ডিভাইডেড বাই b1 হচ্ছে -6, এখানে a1 বাই a2 -2 ডিভাইডেড বাই -6, এবার b1 বাই b2 1 ডিভাইডেড বাই 3 এবং c1 বাই c2 হচ্ছে 4 ডিভাইডেড বাই -10। এবার দেখো তো এই মাইনাসে মাইনাসে কাটা যায়, এটা দ্বারা কাটলে এখানে হয় 3, তাহলে আমি আবার একটু গুছাই লিখি 1/3 1/3 4/-10। তাইলে দেখতে পারতেছো প্রথমটা সমান লাস্টেরটা সমান নয়, প্রথম দুইটা সমান কিন্তু লাস্টের অনুপাতটা সমান নয়। তার মানে আমাদের যে দুইটা সরল রেখা দেওয়া আছে এই সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল, এই সরল রেখা দুইটা পরস্পর সমান্তরাল। আমরা প্রমাণ করে আসলাম সমাধান যেহেতু নাই তাইলেও সমান্তরাল, এবং এখান থেকে আমরা প্রমাণ করতে পারি সমান্তরাল। আর যদি সমাধান একই সরল রেখা হতো তাহলে অসংখ্য সমাধান থাকতো। কারণ কি, একই সরল রেখার উপর তুমি যত বিন্দুই বেছে নাও প্রত্যেকটা বিন্দুই ওই সমীকরণকে সিদ্ধ করবে, এই জন্য বলা হয় অসংখ্য সমাধান। এটা কিন্তু এমসিকিউতে আসে, কোন শর্তে একটা সরল সমীকরণের অসংখ্য সমাধান থাকবে, তখন কিন্তু তুমি কনফিউশনে পড়ে যাও। অসংখ্য সমাধান আবার কি জিনিস? সরল রেখা যদি একই হয়, একই সরল রেখার উপর 1,00,000 বিন্দু যদি থাকে, প্রত্যেকটা বিন্দু ওই সমীকরণকে সিদ্ধ করবে, এটাকে বলা হয় অসংখ্য সমাধান। কথাটা যেন মনে থাকে। এইবার আসো আমাদের চিত্র আঁকে দেখাইতে বলছে। আমরা তো এতক্ষণ পর্যন্ত ব্যাখ্যা করলাম যে পরস্পর ছেদ করবে কি করবে না, এবার চিত্র এঁকে ব্যাখ্যা করো। ম্যাথটা বেশ ইম্পর্টেন্ট, এই যে চিত্র আঁকা শিখাটাও গুরুত্বপূর্ণ। তাহলে চিত্র আঁকার জন্য আমরা কি করতে হবে? 1 নং সমীকরণের চিত্র আগে আঁকবো। 1 নং সমীকরণে x ইকুয়াল টু কি বসাবো? x অক্ষে y এর মান 0 বসাবো, কারণ আমরা জানি 1 নং সরল রেখাটি কোনো না কোনো সময় x অক্ষকে ছেদ করবে, যেহেতু এটা x অক্ষের সমান্তরাল সরল রেখা না। তাহলে 1 নং সমীকরণে x অক্ষে y ইকুয়াল টু 0 বসাও। x অক্ষে y এর মান 0 বসালে কি আসে? -2x, y এর মান 0 প্লাস 4 ইকুয়াল টু 0। এত বা x ইকুয়াল টু কত পাচ্ছি? 2 পাচ্ছি। 4 ওই সাইডে গেলে মাইনাস, মাইনাসে মাইনাসে কাটা গেলে x ইকুয়াল টু 2। তাহলে সমীকরণের মান কি পাচ্ছি? বিন্দুর স্থানাঙ্কটা কি পাচ্ছি? x এর মান 2, y এর মান 0। এই তো গেল। এবার 1 নং সমীকরণটায় y অক্ষেও তো কখনো ছেদ করবে, কারণ এই সমীকরণ তো y অক্ষের সমান্তরাল না। যদি x অক্ষ y অক্ষের সমান্তরাল হতো তাহলে কখনো হয়তো ছেদ করতো না। তাহলে y অক্ষে x ইকুয়াল টু 0 বসাও। x ইকুয়াল টু 0 বসাইলে কি হবে? তাহলে এই যে প্রথম টার্মটাই হয়ে যাবে 0 প্লাস y প্লাস 4 ইকুয়াল টু 0। অতএব y ইকুয়াল টু কত পাচ্ছ? -4। তাহলে বিন্দুর স্থানাঙ্ক x এর মান 0, y এর মান হচ্ছে -4। এটা গেল 1 নং সমীকরণ। এবার এখানে আমরা 2 নং করব। 2 নং করার আগে আমি চিত্রটা এখানে শুরু করে আসি। এই হচ্ছে আমাদের চিত্র। তাহলে 1 নং সমীকরণ 2,0, এই হচ্ছে 2,0 বিন্দুর স্থানাঙ্ক, আরেকটা বিন্দু হচ্ছে 0,-4, তার মানে 0,-4 নিচের দিকে আসবে, এই হচ্ছে 0,-4। এই হচ্ছে আমার সরল রেখাটি। এটা কোন সরল রেখা? এটা হচ্ছে আমাদের 1 নং সরল রেখা। এবার 2 নং সমীকরণ থেকে একটু লিখি। 2 নং সমীকরণ থেকে, তাহলে 2 নং সমীকরণে x অক্ষে y ইকুয়াল টু 0 বসাই দাও। তাহলে x অক্ষে y এর মান যদি 0 বসাও তাহলে দেখো কি থাকে? -6x, y এর মান 0, তার মানে -10 ইকুয়াল টু 0। অথবা x ইকুয়াল টু -10 ওই সাইডে গেলে +10, আর 6 ওই সাইডে গেলে হচ্ছে -6 দ্বারা ভাগ করলে দেখো কি আসে? 5/3, অবশ্যই একটা মাইনাস থাকবে। তাহলে স্থানাঙ্ক দেখো -5/3, 0। আবার y অক্ষে x এর মানটাকেও 0 বসাই দেখো, কারণ সে কখনো কখনো x অক্ষকে ছেদ করবে, y অক্ষকে ছেদ করবে। তাহলে x এর মান 0 বসাইলে প্রথম টার্মটাই 0 প্লাস 3y -10 ইকুয়াল টু 0। এতবা দেখো y ইকুয়াল টু কি পাচ্ছি? 10/3। তাহলে বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে ভুজ 0, কোটি হচ্ছে 10 ডিভাইডেড বাই 3। তাহলে এটা চিত্রটা একটু অঙ্কন করো। -5/3, -5/3 হচ্ছে 1 থেকে সামান্য বেশি। এই মনে করো -5/3, 0, -5 ডিভাইডেড বাই 3, বিন্দুটা উপরে লিখে দেই, -5/3, 0।
এই হচ্ছে একটা বিন্দুর স্থানাঙ্ক, এবং আরেকটা বিন্দু হচ্ছে 0,10/3। 10/3 মানে কি, 10 কে 3 দ্বারা ভাগ করো 3 পয়েন্ট সামথিং হয়, তাহলে এই দিকে ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক আসবে। এই যে এরপর এই দুইটাকে আমরা ছেদ করে দিব, ছেদ করে দিলে দেখো এই যে দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা পাবো। অ্যাকোরেট যদি অঙ্কন করো, এই দুইটা পরস্পর সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা কখনোই পরস্পর ছেদ করবে না। তাহলে সমাধানের মাধ্যমেও দেখানো হলো, শর্ত থেকেও দেখানো গেল, আবার চিত্রের মাধ্যমেও দেখানো যায়। বিষয়টা তোমরা বুঝতে পারছো কিনা দেখো এবং তুলে নাও। তুমি এই ম্যাথটাকে আজকের ক্লাসে সব থেকে ইম্পর্টেন্ট ম্যাথ বলতে পারো, কারণ আজকের ক্লাসে আমরা যে টাইপগুলো দেখতেছি এর মধ্যে এই ম্যাথটা সকল ক্রাইটেরিয়া ফিল আপ করতেছে। 3টা সমীকরণ দেওয়া আছে, 3টা সমীকরণ দ্বারা বলছে তারা একটি ত্রিভুজের 3টি বাহু নির্দেশ করে, অর্থাৎ সমীকরণ 3টা দ্বারা একটি ত্রিভুজ গঠন হবে। এরপরে বলছে চিত্র আঁকো এবং ক্ষেত্রফল নির্ণয় করো। যদি চিত্রের কথা নাও বলতো তাহলে চিত্র না আঁকলেও হইতো, কিন্তু আমাদের ক্লিয়ারেন্সের জন্য, নিজের বোঝার জন্য হলেও এইগুলা আমরা চিত্র অঙ্কন করব। গ্রাফ পেপার প্রয়োজন নাই, খাতার মধ্যে হাতে কলমে জাস্ট সিম্পল ভাবে চিত্রটা এঁকে করে ফেলবো। 3টা সমীকরণ দেওয়া আছে, প্রথম কাজ আমার চিত্র অঙ্কন করা। প্রথম কাজে চিত্র অঙ্কন করা। চিত্র অঙ্কন করার জন্য তোমরা জানো সমীকরণ থেকে আমি ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক নিয়ে চিত্র অঙ্কন করতে পারি। এখানে খুব সুন্দরভাবে ঢাল এবং ওয়াই অক্ষের ছেদক দেয়া আছে, কিন্তু কথা হচ্ছে আমরা তো ঢাল এবং ওয়াই অক্ষের ছেদকের মাধ্যমে চিত্র অঙ্কন করি না। যারা আমার ঢাল কনসেপ্টের ক্লাসটা ক্লিয়ার করে দেখছো তারা তোমরা বুঝতে পারবা যে ওয়াই অক্ষে এক্স এর মান 1 মানে কি, প্রথম সমীকরণে ঢাল 1 মানে কি 45 ডিগ্রি, তাহলে ঢাল 1 মানে 45 ডিগ্রি এবং ওয়াই অক্ষে ছেদক +5, তো এই হচ্ছে ওয়াই ছেদক +5, এই যে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করা। পরের সমীকরণে -1, ঢাল -1 মানে কি -45 ডিগ্রি, 180 থেকে 45 বাদ দিলে 135 ডিগ্রি, তাহলে m1 পাচ্ছি হচ্ছে 45 ডিগ্রি, m2 পাচ্ছি হচ্ছে 135 ডিগ্রি এবং ছেদকের মান 5 দেওয়া। তার মানে এই হচ্ছে চিত্র, এটা 1 নং এর, এটা 2 নং এর, এবং 3 নং হচ্ছে y = 2। y = 2 এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল সরলরেখা সমীকরণ। এই যে আমার 3 নং, এই যে চিত্র হয়ে গেছে, তাহলে আমার নির্ণেয় ত্রিভুজ হচ্ছে এটা। এইভাবে যদি তুমি করো তোমাকে কেউ কাটা দিবে না। কিভাবে? প্রথম সমীকরণের ঢাল m1 = 1, ঢালকে আমরা tan থিটা দ্বারা প্রকাশ করি, tan থিটা = 1, tan কত ডিগ্রির মান 1, 45, তাহলে থিটা = 45 ডিগ্রি, কাজ শেষ। এইভাবে করে যদি তুমি ম্যাথ করো ইটস ওকে, কোনো সমস্যা নাই। কিন্তু আমি তোমাদের এইভাবে সাধারণত ইন্টারে তোমরা এইভাবেই করবা, ইন্টারে এত বড় করবা না। এখন আমি তোমাদের x অক্ষে y0, y অক্ষে x0 এই কনসেপ্টের মাধ্যমে করে দিতেছি। সেই ক্ষেত্রে আগে তুমি 1 নাম্বার সমীকরণ নাও, y = x + 5, এটা হচ্ছে 1 নং সমীকরণ। আমি একটা একটা সমীকরণ নেই, একটা একটা ক্যালকুলেশন করি, তা নাহলে আমার তো জায়গা কম, পেঁচিয়ে যাবে। তোমরা ফার্স্টে 3টা সমীকরণ নিবা, এরপরে লিখবা 1 নং হতে, এরপরে আবার লিখবা 2 নং হতে, এরপরে লিখবা 3 নং হতে। আমি এইখানে 1 নং নিয়ে কাজ করব, এখানে মনে করো 2 নং নিয়ে কাজ করব, 2 নং নিয়ে কাজ করব। এরপরে 1 নং হচ্ছে আমার দৃষ্টিতে প্রথমটা, 2 নং হচ্ছে দ্বিতীয়টা, 3 নং হচ্ছে তৃতীয়টা। আমি একটু শর্টকাট করে দিলাম। এখন 1 নং সমীকরণ y = x + 5, তাহলে এই 1 নং সমীকরণ তো আচ্ছা অক্ষরেখার সমীকরণ মানে কি, আমরা তো অক্ষের সমীকরণ দেখছি, x অক্ষের সমীকরণ। আরেকটু কনসেপ্ট একটু দেখো, x অক্ষের সমীকরণ হচ্ছে y = 0 এবং y অক্ষের সমীকরণ হচ্ছে x = 0। এখন কোন সরল রেখা, মনে করো এই যে এটা হচ্ছে 2, এটা হচ্ছে 2, এই বরাবর সরল রেখাতে তোমার x এর মান যাই হোক, মনে করো -5,2, -5,2, মাইনাস মনে করো -100,2 যদি দাও এখানেই থাকবে, +1,00,000,2 দিলে এখানেই থাকবে। অর্থাৎ এটা এমন একটা রেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল। তাহলে এই যে y = 2 না, শুধু সামথিং, y = সামথিং, এটা x অক্ষের সমান্তরাল। y = সামথিং কি, x অক্ষের সমান্তরাল। আমরা সাধারণত y = b ধরি, x অক্ষের সমান্তরাল সরলরেখা।
আর ওয়াই অক্ষের সমান্তরাল সরল রেখা x ইকুয়াল টু a কে আমরা সাধারণত a ধরি। দেখো সেই ক্ষেত্রে এই ধরনের হবে, এটা ধনাত্মক দিকেও হতে পারে ঋণাত্মক দিকেও হতে পারে। দেখো x এর মান মনে করো 5 এ আসছি, এরপরে y এর মান তুমি 1 কোটিও যদি বসাও 5,1 কোটি বিন্দুটা বসাইতে হইলে তোমাকে এখানেই আসতে হবে, এরপরে 1 কোটি ঘর উপরে যাইতে হবে। y এর মান যদি তুমি মনে করো যে -500 বসাও, তাহলে 5,-500, তাইলে তোমার x বরাবর 5 ঘর এসে নিচের দিকে 500 যাইতে হবে। অর্থাৎ এই সরল রেখার উপর যে কোনো বিন্দুতে x এর মান কি হবে? 5ই হবে। এই জন্য এই সরল রেখাটা হচ্ছে y অক্ষের সমান্তরাল সরল রেখা। তোমরা এই কনসেপ্ট দুইটা লিখে নাও, x অক্ষের সমান্তরাল y ইকুয়াল টু b সামথিং, এটা 2 -2 হলে ঋণাত্মক দিকে সমান্তরাল হবে, এবং x অক্ষের সমান্তরাল y ইকুয়াল টু সামথিং, y অক্ষের সমান্তরাল x ইকুয়াল টু সামথিং। আমরা সাধারণত x এর মানকে a দ্বারা এবং y এর মানকে b দ্বারা প্রকাশ করে থাকি। এইটা অবশ্যই তোমাকে লিখে নেওয়া উচিত। এটা আমি যে 7টা সমীকরণ দিছি ওখানেই দেওয়া উচিত ছিল, হয়তো আমার মাধ্যমে একটু স্কিপ হয়ে গেছে, তো এটা লিখে নাও, x অক্ষের সমান্তরাল y অক্ষের সমান্তরাল। তাহলে আমরা যে চিত্র অঙ্কন করব, এখানে একটা বিষয় আমরা পেয়ে গেছি। আমি চিত্র অঙ্কন করার জন্য চতুর্ভাগ চিন্তা করতেছি, এই হচ্ছে আমার চতুর্ভাগ। এইখানে এই যে এইটা হচ্ছে y ইকুয়াল টু 2, মানে 3 নং সরল রেখা আমার y ইকুয়াল টু 2, তার মানে এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি, এই বিন্দুর স্থানাঙ্ক 0,2। বাকি রইল আমার দুইটা বিন্দু। তাহলে দুইটা বিন্দুর জন্য প্রথম বিন্দুর জন্য হচ্ছে x অক্ষে y 0 ধরবো। x অক্ষে যদি y 0 ধরো তাহলে x ইকুয়াল টু -5, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি পাইছো? -5,0। আবার y অক্ষে x ইকুয়াল টু 0 ধরবো, y অক্ষে যদি x 0 ধরো তাহলে y ইকুয়াল টু পাও হচ্ছে 5, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি পাও? দেখো x এর মান 0, y এর মান 5, তাহলে বিন্দুর স্থানাঙ্ক বসাই দাও। এই যে এইটাই তো মূল বিন্দু 0,0, এটা x ড্যাশ y ড্যাশ, তাহলে এই হচ্ছে -5,0 বিন্দুর স্থানাঙ্ক। এটা যদি 2 হয়, এই ধরো 5, এটা হচ্ছে 0,5 বিন্দুর স্থানাঙ্ক। এবার এই যে এই দুইটাকে যোগ করে দাও, এটা পাইছো 1 নং সরল রেখা। এবার 2 নং সরল রেখাটা কি আছে? y ইকুয়াল টু -x প্লাস 5, y ইকুয়াল টু -x প্লাস 5। সেম কাজ করতে করতে বোর হয়ে যাবো তোমরা। দেখো তাহলে 2 নং সমীকরণে কি করব? x অক্ষে y এর মান 0 বসাও, y এর মান 0 বসালে 0 ইকুয়াল টু -x প্লাস 5, তাহলে দেখো x ইকুয়াল টু 5, তাহলে বিন্দুর স্থানাঙ্কটা কি পাচ্ছি? x এর মান 5, y এর কোন মানের জন্য? 0 মানের জন্য, তাহলে একটা বিন্দুর মান পেয়ে গেলাম 5,0। আরেকটা বিন্দু বের করতে হবে, এটা x অক্ষে বের করছি, তাহলে y অক্ষে কে 0 হবে? y অক্ষে x ইকুয়াল টু 0 বসাই দাও, তাহলে y ইকুয়াল টু +5 সরাসরি পাচ্ছি, তাহলে x এর মান 0 এর জন্য y এর মান পাচ্ছি 5। এই যে দেখো এই দুইটা বক্সের মধ্যে, এখানে আমি একটা বক্স করে দিলাম, এই দুইটা বক্সের মধ্যে কাজ হয়ে গেল। আর y ইকুয়াল টু 2, x অক্ষের সমান্তরাল সরল রেখা, x অক্ষের সমান্তরাল, এটার ব্যাখ্যা মাত্রই বলছি, তুমি জাস্ট একটু লিখে দিবা সমান্তরাল সরল রেখা। এই কথাটা লেখার পরে চিত্রতে চলে যাবা, অর্ধেক চিত্র হয়েই আছে, এখন দরকার বাকি অর্ধেক। এই যে -5,0, তাহলে এই জায়গায় আসবে হচ্ছে +5,0 বিন্দু, এই যে +5,0 এবং 0,5 বিন্দু তো উপরে আগে থেকে আছে। এই যে এই দুইটা রেখাকে, আরে এটা কোনো কথা? এই যে এই দুইটা রেখাকে যোগ করে দাও। খুবই বাজে হয়, ফ্রি হ্যান্ড যোগ করতে গেলে কলম পিছলে যায় মনে হচ্ছে। এই যে দুইটা রেখা, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0,5। এখন আমাকে বলছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে আবার একটু কেয়ারফুল হইতে হবে। এই যে ছেদবিন্দু, এই ছেদবিন্দুটার নাম দিলাম a, এই বিন্দুর স্থানাঙ্ক আমি জানি 0,5। এখন বলছে রেখা 3টি মিলে যে ক্ষেত্রফল গঠন করে, এই রেখা এবং এই রেখা 3টা মিলে যে ত্রিভুজ গঠন করতেছে, সেই ত্রিভুজ হচ্ছে এই অংশটুকু। তাইলে আমার এই বিন্দুটা হচ্ছে বি বিন্দু এবং এই বিন্দুটা হচ্ছে সি বিন্দু। বি বিন্দু এবং সি বিন্দুর স্থানাঙ্ক বের না করলে আমি ক্ষেত্রফল কিভাবে বের করব? এর জন্য আমি বলছিলাম এই ম্যাথটার মধ্যে এই চ্যাপ্টারের সকল বেসিক চলে আসছে, এই টাইপের ম্যাথই তোমার বোর্ডে আসবে। তাহলে দেখো বি বিন্দু এবং সি বিন্দু বের করার জন্য পদ্ধতি সিস্টেম, সমীকরণ সমাধান করব। বি বিন্দুতে কোন কোন সরল রেখা ছেদ করছে?
বি বিন্দুতে কোন কোন সরলরেখা ছেদ করে? বি বিন্দুতে দেখো এই যে এটা হচ্ছে 1 নং, এবং এই যে এই সরলরেখাটার মাথা ধরে যাও, এটা হচ্ছে 3 নং। 1 ও 3 নং, ওয়াই প্রাইমটা একটু উপরে লিখে দেই। 1 ও 3 নং সরলরেখা কি করে? সরলরেখা ছেদ করে। তাহলে 1 এবং 3 নং সরলরেখাকে সমাধান করলে আমি যে বিন্দুর স্থানাঙ্ক পাবো সেটাই হচ্ছে আমার বি বিন্দু, কারণ দুইটা সরলরেখা একই বিন্দুতে ছেদ করলে তাদের সমাধানই হবে ছেদবিন্দুর স্থানাঙ্ক। তাইলে দেখো 3 নং সরলরেখাটা আবার আমাকে খুব সহজ করে দেওয়া আছে, y = 2। তাহলে y = 2 মানে কি 3 নং সরলরেখায় x নাই, সরাসরি y এর মান দেওয়া আছে। এবং আমরা একটু আগে কনসেপ্ট করে আসলাম না, এই বি বিন্দু এবং সি বিন্দুতে দুই জায়গায় কোটির মান কি হবে? কোটির মান 2 হবে, শুধু পার্থক্য ভুজের মান। কেন? কারণ এটা y অক্ষের সমান, x অক্ষের সমান্তরাল সরলরেখা। x অক্ষের সমান্তরাল সরলরেখা, এই সরলরেখা বরাবর হাঁটতে হাঁটতে যদি তুমি ইন্ডিয়াতেও চলে যাও তারপরেও কোটির মান 2ই থাকবে, কারণ তুমি যে 2 একক উপরে গেছো। এবার ভুজের মান যাই হোক, কোটির মান কি থাকবে? 2ই থাকবে। তাহলে বি বিন্দু 1 ও 2 নং সরলরেখা ছেদ করলে দেখো, তাহলে 1 নং সরলরেখার সমীকরণ কি ছিল? y = x + 5, অথবা y এর মান তো দেওয়া আছে 2 = x + 5, অথবা x = 5/2। অবশ্যই একটা মাইনাস চিহ্ন হবে, কারণ 5 বাম সাইডে চলে আসছে। x = 5/2 - 5/2। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত পাইছো? -5/2। আমি যদি আরেকটু পরিষ্কার করে লিখি, একটু পরিষ্কার করে যদি লিখি তাহলে বুঝতে তোমাদের সমস্যা হবে। এই হচ্ছে বি বিন্দু, এর স্থানাঙ্ক হচ্ছে -5/2, 0। এইবার আসো সি বিন্দুর স্থানাঙ্ক। আমার তো জায়গা নেই, আমি কি করব? সি বিন্দুর স্থানাঙ্ক। তাহলে সি বিন্দুতে কে কে ছেদ করছে? আমি আবার একটু কালো কালি দিয়ে লিখি। সি বিন্দুতে ছেদ করছে, এটা হচ্ছে 2 নং সরলরেখা পাইছিলাম। 2 ও 3 নং এর ছেদবিন্দু, 2 ও 3 নং এর ছেদবিন্দু কে? সি বিন্দু। সি বিন্দু 2 ও 3 এর ছেদবিন্দু। তাহলে সি বিন্দুর কোটির মান আমি আগে থেকেই জানি, সেটা হচ্ছে y = 2। তাহলে আমার লাগবে হচ্ছে 2 নং সরলরেখা। 2 নং সরলরেখায় y এর মান 2 বসালে 2 = -x + 5, -x যদি বাম সাইডে চলে আসে তাহলে +x = আচ্ছা, এখানে কি আমি একটু ভুল করলাম মনে হয়, সমীকরণ সমাধানে ভুল করছি। এত বা x ওই সাইডেই থাকলো, 5 এই সাইডে চলে আসলে 2 - 5 = x, অথবা -3। তাহলে x = -3। আমি ভাগ করে ফেলছি কেন? x = -3, x = -3। আর এই যে এখানে দেখো x = কত পাচ্ছি? x = -x এই সাইডে চলে আসলো, 5 2 ওই সাইডে গেলে -2 = 3। তাহলে x = +3। দেখা যায় কিনা এটা একটা বিষয়, দেখা যায়। তাহলে দেখো চিত্র অঙ্কন করা শেষ, চিত্র অঙ্কন করা শেষ। এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দুর স্থানাঙ্কও বের করা শেষ। এবার আমার ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম, এর জন্য বোর্ডটা আমার ক্লিন করতে হবে। তাহলে 1 নং 2 নং সরল রেখা, x অক্ষে y0, y অক্ষে x0। বাস, সরল রেখার সমীকরণ থেকে তুমি ছেদবিন্দু মানে চিত্রটা অঙ্কন করে ফেলতে পারো। এইটাও মুছে দেই, এগুলো আমার লাগবে না, শুধু এগুলো তোমরা সব পারবে এখন। তাহলে দেখো এ ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল কি হবে? হাফ। এ বিন্দুর স্থানাঙ্ক কত? 0 5, বি বিন্দুর স্থানাঙ্ক -3 0, সি বিন্দুর স্থানাঙ্ক 3 0 কেন, এটা তো 2, আরে কি লিখতেছি বারবার, -3 2, সি বিন্দুর স্থানাঙ্ক 3, 2, আবার এ বিন্দুর স্থানাঙ্ক 0, 5, বর্গ একক। গরম পড়ে যাচ্ছে। এইবার আসো ক্যালকুলেশন করলে কাজ হয়ে যাবে। =হাফ ইনটু, উপর থেকে যখন নিচে গুণ করব তখন কি হবে? উপর থেকে নিচে গুণ করলে কি হবে? ঘড়ির কাঁটার বিপরীত নিয়ম বা পদ্ধতি 2 আমরা দেখে আসছি, তখন প্লাস হবে। 2 × 0 মানে 0, সূত্রের প্লাস, -3 × 6 সূত্রের প্লাস, 3 × 5 = 15, নিচে থেকে উপরে গুণ করলে সূত্রের মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 3 × 5 = 15, সূত্রের -3 × 6, এটা হচ্ছে সূত্রের -0, বর্গ একক, = হাফ।
তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, 15 15 30, 15 15 যোগ করলে 30 থেকে বাদ যাবে মাইনাস মাইনাসে 12 বর্গ একক, হাফ 30 থেকে 12 চলে গেলে কত থাকে 18 বর্গ একক, ইকুয়াল টু 18 কে 2 দ্বারা কাটলে 9, তার মানে 9 বর্গ একক হচ্ছে অ্যান্সার। এটা কি বুঝাইতে পারলাম আমি? ম্যাথটা একটু বড় হইলো, ম্যাথ কি বুঝাইতে পারছি? ক্ষেত্রফল 9 বর্গ একক, একদম মিলে গেছে। কথা কি বুঝতে পারছো? এই ম্যাথটা কিন্তু ঘ নাম্বারের জন্য, ঘ নাম্বার সৃজনশীলের ঘ নাম্বারের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, খুব খুব মানে এত বেশি ইম্পর্টেন্ট বলা বাহুল্য। এবং এই ম্যাথটা বোর্ডে আসছে, সরাসরি এই ম্যাথটা বোর্ডে আসছে। এখন কথা হচ্ছে 100 ম্যাথ তো করার দরকার নাই রে ভাই। এই ম্যাথে 3টা সমীকরণ দেয়া আছে, 3টা সমীকরণের চিত্র কি আমরা অঙ্কন করতে পারবো না? 3 নাম্বার সমীকরণ তারা সহজ করে দিছে, y = 2, কিন্তু একটা কনসেপ্ট দিছিল যেটা x অক্ষের সমান্তরাল সরলরেখা। ঢালের মাধ্যমে যখন আমরা চিত্রটা আঁকলাম 1 মিনিটের মধ্যে, তখন কিন্তু এই ধরনের ত্রিভুজই পাইছিলাম, কিন্তু ওইটা তোমরা ইন্টারে গেলে করবা। এখন হচ্ছে একটা সরল রেখার চিত্র আঁকার জন্য 2টা বিন্দু লাগবে, একটা বিন্দু x অক্ষের জন্য বের করব, আরেকটা বিন্দু y অক্ষের জন্য বের করব। বের করার পরে আমরা চিত্রটা আঁকবো। অঙ্কন করার পরে কি আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না? কারণ শীর্ষবিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ঘড়ির কাঁটার বিপরীত নিয়মেই তো ক্ষেত্রফল হয়। এর জন্য এই ম্যাথটা তুমি ভালো করে বুঝো, ঠান্ডা মাথায় বুঝো, এই একটা ম্যাথ পারবা তোমার চ্যাপ্টার শেষ। 5টা বিন্দু সরল রেখার সমীকরণ দেওয়া থাকবে, তারা মিলে একটা পঞ্চভুজ গঠন করবে, তোমাকে ক্ষেত্রফল বের করতে বলবে। 5টার জন্য চিত্র আঁকবো। প্রথম সরল রেখা, x অক্ষে y0, y অক্ষে x0, তাহলে প্রথম সরল রেখার চিত্রর কাজ শেষ, অঙ্কন করে ফেলো। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এইভাবে 5টা সরল রেখার চিত্র তুমি এঁকে ফেললা। এরপরে তাদের ছেদবিন্দুর স্থানাঙ্ক বের করতে পারবা না? যেইখানে যেই সরল রেখা ছেদ করছে তাদের সমীকরণ 2টাকে সমাধান করলেই ছেদবিন্দু পাবা। ম্যাথ বড় হোক, ম্যাথ তো তুমি পারবা। একটা ম্যাথ বুঝলে তুমি 3টা সরল রেখার সমীকরণ দ্বারা পারতেছো, 5টা সমীকরণ দ্বারা পারবা না? দেখো একুশ নাম্বার, এই ম্যাথ নিয়ে অনেকেই অনেক কথা বলো, কারণ তোমাদের লেকচার বা পাঞ্জেরি 2 জায়গাতেই এই ম্যাথটার সমাধান করা আছে নির্ণায়কের সাহায্যে। আমি এই ম্যাথ নিয়ে ব্যাখ্যা করব, এই ম্যাথটা আমি খুব সুন্দর করে বোঝাবো তোমাদের। কিন্তু এই যে 20 নাম্বারটা তোমাদের জন্য HW, অনেকেই বলতে পারো স্যার এটা করে দিলেন না। ওইখানে 2টা সরল রেখার সমীকরণ দেওয়া আছে, তাদের ছেদবিন্দু বের করব, তাদের ছেদবিন্দু অপনয়ন দিয়া বা বজ্রগুণন পদ্ধতিতে বের করো। এরপরে তারা x অক্ষের সমন্বয়ে ত্রিভুজ গঠন করছে। এই যে এই ধরনের হবে চিত্রটা, এই যে একটা হচ্ছে x অক্ষ নিজে, তাহলে x অক্ষতে ভুজের পরিমাণ 0, এই ছেদবিন্দুর স্থানাঙ্ক 1,7 হবে খুব সম্ভবত। হ্যাঁ, ছেদবিন্দুর স্থানাঙ্ক হবে 1,7 এবং x অক্ষ বরাবর একটা স্থানাঙ্ক পাবা। x এখানে কে কে ছেদ করছে, মনে করো 1 নং সরল রেখা যদি ছেদ করে থাকে, তাহলে x অক্ষে y এর মান 0 বসাবা, বাস কাজ শেষ। ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবা, ত্রিভুজের ক্ষেত্রফল করে ফেলবা। এইটুকু যদি এখন না পারো, তাহলে আগের ম্যাথটা কেন বুঝাইলাম? একটা ম্যাথ করব বুঝে, আগের ম্যাথটা তুমি আবার রিমাইন্ড করো, ভালো করে বুঝো, সব পারবা, সব পারবা। এবার দেখো 20 নম্বরে কি বলছে, রেখা 3টি সমরেখ। সমরেখ মানে কি জানো? সমরেখ মানে এই হচ্ছে 1 নং রেখা, এই হচ্ছে 2 নং রেখা, 3 নং রেখাটি উপর দিক থেকে আসুক অথবা অথবা এই দিকে অ্যাঙ্গেল করে যাক, অথবা এই দিকে অ্যাঙ্গেল করে আসুক, যে দিক দিয়ে আসুক, এই রেখা 3টি একই বিন্দুতে থাকবে। আমি কিন্তু 3 নং রেখার 3টা অবস্থান বোঝাইছি, 1 নং 2 নং রেখারও এরকম ভিন্ন ভিন্ন অবস্থান হতে পারে। অর্থাৎ রেখা 3টি একটা বিন্দু দিয়ে গমন করবে, তার মানে সহজ ভাষায় যদি বলি, এই 3টা সরল রেখার একটা সমাধান বিন্দু থাকবে, কথা শেষ। এমন একটা বিন্দু আছে যেই বিন্দু এই 3টা সরল রেখার 3টা সমীকরণকে সিদ্ধ করবে, অর্থাৎ 3টা সরল রেখার একটি মাত্র সমাধান, 3টি সরল রেখার একটি মাত্র সমাধান। এখন নির্ণায়কের সাহায্যে কেন করা হয়? তোমাদের পুরা বইয়ে এসএসসি সিলেবাসে নির্ণায়ক আলোচনা করা হয় নাই, সেইখানে নির্ণায়কের মাধ্যমে তোমাদের ম্যাথ করাই দিছে। জিনিসটা একটু ব্যতিক্রম মনে হয়েছে আমার কাছে। নির্ণায়ক হচ্ছে কি, 3টি রেখা সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে নির্ণায়কের মান 0। নির্ণায়কটা কিভাবে করে, এই রেখা নির্ণায়ক আমি দেখাবো না, আমি জাস্ট একটু বলবো কিভাবে করে, কারণ কেউ যদি ওইভাবে বুঝে থাকো তার জন্য। তাহলে রেখা 3টাকে আগে গুছাও, -x
প্লাস 2y মাইনাস 2 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমাদের 1 নং রেখা। 2 নং রেখা কি দেখো, x প্লাস y মাইনাস 7 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার 2 নং রেখা। আর 3 নং রেখাটা হচ্ছে মাইনাস টুয়াইস x প্লাস y প্লাস 5 ইকুয়াল টু 0। 2x বামে আসলে মাইনাস y আগে থেকে প্লাস 5 বামে আসলে প্লাস ইকুয়াল টু 0। এই হচ্ছে 3 নং সরলরেখার সমীকরণ। ক্লিয়ার? এখন নির্ণায়কের সাহায্যে কিভাবে করে সেটা একটু দেখাই, আমরা কিভাবে করব সেটাও একটু দেখাবো। নির্ণায়কের সাহায্যে করতে হয় হচ্ছে x এর সহগ -1 1 -2, y এর সহগ 2 1 1 এবং কনস্ট্যান্ট -2 -7 +5। এই যে নির্ণায়কের মান কি হইতে হবে, এই নির্ণায়কের মান হইতে হবে হচ্ছে 0। ওরা কি, হ্যাঁ ওরা নির্ণায়কের সাহায্যে করছে। নির্ণায়কের মান কি হইতে হবে, 0। কথা হচ্ছে নির্ণায়কের ক্ষেত্রে যেগুলো নাম আছে এগুলোকে বলা হয় কলাম। কলাম 1, এটা কলাম 2, আর এটা হচ্ছে কলাম 3। আর এই যে ডান দিকের যেগুলো গেছে এগুলাকে বলা হয় সারি। তাইলে এইখানে সারি আছে 2টা 3টা সারি আছে। নির্ণায়ক কিভাবে সমাধান করতে হয়, নির্ণায়ক সমাধান করার সিস্টেম হচ্ছে কলাম বরাবর অথবা সারি বরাবর, এটা প্লাস এটা মাইনাস এটা প্লাস। চিহ্ন কিভাবে আসছে এখন ব্যাখ্যা দেওয়া যাবে না। এবার -1 এর জন্য যখন আমি বিস্তার করব, -1 এর ভুজ -1 এর কোটি, মানে -1 এর কলাম -1 এর সারি বাদ, অর্থাৎ এই যে এটা হচ্ছে -1 এর সারি, এটা হচ্ছে -1 এর কলাম, এটা বাদ। তাহলে যারা থাকলো তাদের মধ্যে ক্রস গুণ, এই যে এটাকে বলা হয় মুখ্য কর্ণ আর এটা হচ্ছে গৌণ কর্ণ। তাহলে মুখ্য কর্ণ বরাবর গুণ করলে হচ্ছে 5, গৌণ সূত্রের মাইনাস 7 8 7 মাইনাসে মাইনাসে +7। এইভাবে কাজটা করে, এইভাবে কাজটা করে আমরা ইকুয়াল 0 হচ্ছে যদি সমরেখ হয় তাহলে নির্ণায়কের মান 0। এই কাজটা করে আমি যদি দেখাইতে পারি যে অ্যানসার 0 আসছে, তাহলে আমি বলতে পারবো সরলরেখা 3টি সমরেখ। তাহলে আমি যখন -2 এর জন্য বিস্তার করব, -2 এর সারি এবং -2 এর কলাম বাদ, -2 এর কলাম হচ্ছে এই যে এটা। তাইলে এবার গুণ করব কত, এই যে 5 8 5, সূত্রের হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, 7 2 14। তাহলে এই হচ্ছে মুখ্য কর্ণের ভুক্তির গুণফল বিয়োগ গৌণ কর্ণের ভুক্তির গুণফল। এরপরে আমি -2 এর জন্য যখন বিস্তার করব তখন দেখো ঘটনা কি হবে। -2 এর, এটা কিন্তু তোমরা যারা করো না এর আগে তাদের জন্য কিন্তু আমি বিকল্প খুব সহজ একটা মেডিসিন দিব। এটা যারা করছো, মনে করো কেউ আছে না টিচার বুঝাই দিছে, তাদের জন্য। তাহলে এই যে 2 এর জন্য যখন কাজ করব তখন 2 এর সারি 2 এর কলাম বাদ। তাহলে এই যে 1, 1 গুণ করলে 1, এটাকে বলা হয় মুখ্য কর্ণ। দেখো এটা একটা বর্গের মতো হয়ে গেছে, এটাকে মুখ্য কর্ণ, এটাকে বলা হয় গৌণ বা সেকেন্ডারি কর্ণ। তাহলে সূত্রের হচ্ছে মাইনাস 2 1 কে 2, মাইনাসে মাইনাসে +2। এবার এটা ক্যালকুলেশন করো, 5 আর 7 যোগ করলে কত হয়, 12। তাহলে -1 এর সাথে 12 গুণ হলে -12। এরপরে দেখো সূত্রের আছে -14 আর 5 15 16 17 18 19। 19 এর সাথে যদি তুমি 2 গুণ করো তাহলে কত হয়, 19 দুগুণে কত হয়, 38। মাইনাস 19 দুগুণে হয় 38 মাইনাস 3, 3 দুগুণে হয় 6, 3 দুগুণে হয় 6। ও নির্ণায়কের কাজে কোথাও একটা ভুল হয়েছে, চিহ্নতে কোথাও একটা ভুল করছি, তারা আমি একটু চেক করে নিই। দেখো খুবই সিম্পল একটা ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে মানে সব ঠিক আছে, মাঝখানের এই টার্মটাতে একটু ঝামেলা হয়েছে। মাঝখানের টার্মটা আমি আবার দেখাচ্ছি, মনে করো সব মুছে দিলাম, সব মুছে দিলাম, একটু অমনোযোগ দিয়ে দেখাইলে যা হয় আর কি। এটা তো তোমাদের জন্য এরকম লাগবে না। আচ্ছা, এই হচ্ছে আমি যখন -2, এই যে এখানে উপরে চিহ্ন মাইনাস হবে, এটা হচ্ছে নির্ণায়ক করার নিয়ম, প্লাস মাইনাস প্লাস, তখন হচ্ছে এইটার ভুজ মানে এটার কলাম এবং এটার সারি বাদ যাবে। বাদ গেলে বাকি যারা থাকবে, তাহলে বিস্তার করতেছি -2 এর জন্য, কোনো সমস্যা নাই। এরপরে মুখ্য কর্ণ গুণ, তার মানে 1 এর সাথে 5 গুণ হবে, 1 এর সাথে 5 গুণ হইলে 5ই হবে, কোনো সমস্যা নাই। এইখানকার অনুযায়ী দেখো সূত্র অনুযায়ী চিহ্ন হচ্ছে মাইনাস, কিন্তু আমার 7 দুগুণে
-2 এবং -7 যখন আমি গুণ করব তখন কি হবে, মাইনাসে মাইনাসে +14, আর সূত্রের মাইনাস প্লাসে মাইনাসে মাইনাসই হবে -14। এটা আমি প্লাস দিয়ে ফেলছি। এটা যদি -14 দাও, বাকি সব অংশ ঠিক আছে, তাইলে এইখানে দেখো ঘটনা কি হবে, প্লাস হবে। 14 থেকে যদি 5 চলে যায় তাহলে থাকে -9, -9 আর -2 গুণ করলে মাইনাসে মাইনাসে +18, 9 দুগুণে 18। এবার দেখো -18 +18 = 0। যেহেতু নির্ণায়কের মান 0 হয়েছে, তাহলে রেখা তিনটি সমবিন্দু। কিন্তু কথা হচ্ছে, পুরো সিলেবাসে যেখানে নির্ণায়ক নিয়ে আলোচনা করা হয় নাই, তাইলে আমি কেন নির্ণায়ক নিয়ে কাজ করতে যাব? তাইলে এইটার যারা নির্ণায়ক জানি না বা এখন পর্যন্ত দেখি নাই, তাদের জন্য মেডিসিন হচ্ছে 1 এবং 2 নাম্বার সমাধান করব। 1 ও 2 সমাধান, ভালো কথা, অপনয়ন প্রতিস্থাপন যেভাবেই করি। 1 এবং 2 সমাধান করব, 2 ও 3 নং সমাধান করব। যদি সমাধান একই পাই, তুমি অবশ্যই হওয়ার জন্য 1 এবং 3 ও সমাধান করতে পারো। কিন্তু 1 এবং 2 এর ছেদবিন্দু যদি সেম হয়, 2 এবং 3 এর ছেদবিন্দু যদি সেম হয়, তাহলে একই রেখা। তুমি অবশ্যই হওয়ার জন্য 1 এবং 2 সমাধান করবা, 2 এবং 3 সমাধান করবা। তুমি আরেকটা করতে পারো, 1 ও 3 নং সমাধান করতে পারো। এই তিনটা সমাধান বিন্দু সেম হবে। করার সময় অবশ্যই অপনয়ন পদ্ধতিতে করে ফেলবা। তাহলে দেখো 1 ও 2 নং যদি সমাধান করি, -x + 2y -2 = 0, আর এখানে হচ্ছে x + y -7 = 0। এক কথায় যদি যোগ করে দাও, কাজ শেষ। তো যোগ করে দিলে +7 -7 কাটা যায়, 2y এবং y যোগ করলে হয় 3y, -7 এবং -2 তে হয় হচ্ছে -9 = 0। অথবা y = দেখো তুমি কত পাচ্ছ, 9 ওই সাইডে গেলে +3 পাচ্ছ। y এর মান যদি 1 নং এ তুমি বসাই দাও, তাহলে y এর মান বসাই দিলে -x প্লাস y এর মান 3, তাহলে 2 × 3 -2 = 0। অথবা -x প্লাস 3 দুগুণে 6 বিয়োগ 2 = 0। অথবা -x 6 থেকে 2 গেলে কত হয়, 3 দুগুণে 6 বিয়োগ 2, 6 থেকে 2 গেলে হয় 4, 4 ওই সাইডে গেলে হয় -4। অতএব x = কত পাচ্ছি আমি, x = পাচ্ছি 4, x = কত পাচ্ছি 4। তাহলে দেখো এইখান থেকে আমি বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম। কত কত পেলাম, x এর মান পাচ্ছি হচ্ছে 4, y এর মান পাচ্ছি হচ্ছে 3। এবার 2 এবং 3 নাম্বার সমাধান করো তো। 2 এবং 3 এ হচ্ছে x + y -7 = 0 এবং -2x + y + 5 = 0। এখন ঘটনা হচ্ছে y কাটা যায়, y কাটার জন্য আমার মাইনাস করতে হবে। মাইনাস করলে সব চিহ্ন কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। তাইলে এই যে দেখো ঘটনা, +2x এবং উপরে 2x এ হয়ে যায় 3x + y -y কাটবে, এখানে হচ্ছে -7 এবং 5 এ হচ্ছে -12 = 0। অথবা x = 12/3 = 4, 3 4 এ 12। দেখো x এর মান 4 পেয়ে গেছো। এখন x এর মান 2 নং সমীকরণে বসাই দাও তো। অতএব 2a বসিয়ে, 2a x এর মান বসিয়ে, তাহলে 2 নং সমীকরণে x এর মান বসাইলে, যেহেতু এটা 2 নং এবং 3 নং সমীকরণ নিয়ে সমাধান করছি, তুমি 2 এ বসাইলেও পারো, 3 এ বসাইলেও পারো। তাহলে x এর মান কত পাইছি, 4 প্লাস y -7 = 0। অথবা y -3 = 0। অতএব y = 3। তাহলে দেখো তো ছেদবিন্দু কি কি পাচ্ছি, 4,3। তাহলে 1 নং 2 নং সমাধান করে আমি পাইছি 4,3, 2 নং 3 নং সমাধান করে 4,3 পাইছি। তুমি অবশ্যই হওয়ার জন্য 1 নং এবং 3 নং সমাধান করলেও 4,3 পাবা। তারপরে তুমি লিখবা যে অতএব সরল রেখা তিনটি সমরেখ। তাহলে নির্ণায়কের সাহায্যে যদি করতে চাও, হালকা পাতলা একটু বললাম, বেশি ভিতরে ঢুকলাম না, ক্লাস অনেক বড় হয়ে যায়। তাহলে নির্ণায়কের সাহায্যে সমাধান যদি করতে চাও, তাহলে এই তিনটা সরল রেখার সমীকরণে নির্ণায়কের মান 0 হতে হবে, তাইলে সমরেখ হবে। আর যদি এইভাবে করো, এই পদ্ধতিতেই তোমরা করতে পারো, তাহলে 1 ও 2 এর সমাধান, 2 ও 3 এর সমাধান, তুমি চাইলে 3 এবং 1 এর সমাধানও করতে পারো। যদি বিন্দু একই হয়, তার মানে রেখা তিনটি সমবিন্দু। আশা করি তোমরা বুঝতে পারছো, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এরপরে তোমাদের আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে এই যে 4টা সরল রেখা সমীকরণ দেওয়া আছে। ম্যাথ নাম্বার হচ্ছে, এটা তো 21 ছিল, ম্যাথ নাম্বার 22। এটা তোমাদের জন্য HW। আমি দুইটা কথা বলে দেই। 4টা সরল রেখা সমীকরণ দেওয়া আছে। 4টা সমীকরণই তুমি 1 নং x অক্ষে y0, y অক্ষে x0, এইভাবে 4টা সরল রেখা সমীকরণ অঙ্কন করবা। অঙ্কন করলে এটা এই ধরনের একটা সরল রেখা পাবা, এই যে এই ধরনের।
এই যে পরে এটা হয়ে যাবে একটা বর্গ অথবা রম্বস, এটা হয়ে যাবে একটা বর্গ অথবা রম্বস। এরপর এর ক্ষেত্রফল ঘড়ির কাঁটার বিপরীত নিয়মে বের করব। আবার দেখো এই ত্রিভুজের মাধ্যমে বের করা যায়, এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে 2 দ্বারা গুণ করলেও হয়। আবার দেখো এইটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে উচ্চতা, কারণ এখানে 90 ডিগ্রি আছে, তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এইভাবেও বের করা ফেলা যায়। আবার দেখো এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে পারো, যেহেতু সমান মানের অংশ, পরে 4 দ্বারা গুণ করলে বর্গের ক্ষেত্রফল পাবো। 4টা 5 পদ্ধতিতে করা যায়, এটাও তোমাদের জন্য এইচডব্লিউ থাকবে। না পারলে পরে আমাকে কমেন্ট সেকশনে জানাইবা, আমি চেষ্টা করব পরে দেওয়ার জন্য, এখন আর না। পরবর্তী ক্লাস হবে ইনশাআল্লাহ তোমাদের 11.4 এর সৃজনশীলের উপর। এই পর্যন্ত 11.4 এর ম্যাথ থিওরি সকল প্রকার কাজ মোটামুটি শেষ। সৃজনশীল বইয়ের 2টা যদি করতে পারি তাহলেই আমাদের কাজ হয়ে যাবে। এরপরে আমরা বোর্ড টেস্ট পেপার থেকে 2-4টা দেখবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো, সুস্থ থাকো।